আইপিএল শুরু হওয়ার আগে রিঙ্কু সিং এর ভারতীয় দলের জন্য যে স্কোর ছিল সেগুলো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এবং সব থেকে শেষ যে স্কোরটা সে করেছিল 39 বলে 69 রানের, সেখানে ভারতীয় দল মাত্র 22 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচের রীতিমতো হারতে বসেছিল, এবং সেখান থেকে 39 বলে 69 রানের ইনিংস খেলেছিল রিঙ্কু সিং। এবং এতগুলো লাগাতার দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও 180-র কাছাকাছি স্ট্রাইক রেট এবং 89-এর কাছাকাছি এভারেজ থাকা সত্ত্বেও রিঙ্কু সিংকে ভারতীয় দলে জায়গা দেওয়া হলো না। এবার রিঙ্কু সিংকে ভারতীয় দলে জায়গা না দেওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আপাতত সিলেক্টররা যে কারণগুলো জানিয়েছেন আনঅফিসিয়ালি, তার মধ্যে তারা যেটা বলতে চাইছেন, আমাদের কাছে 3টে অপশন ছিল, একটা শিবম দুবে, একটা হার্দিক পান্ডিয়া এবং একটা রিঙ্কু সিং। এই 3জনের মধ্যে থেকে আমরা এখানে চুজ করেছি হার্দিক এবং শিবম দুবেকে, এবং রিঙ্কু ইজ জাস্ট আনলাকি। এখানে রিঙ্কুর জন্য আমরা অবশ্যই সরি ফিল করতে পারি, কিন্তু আমাদের এর বেশি কিছু করার ছিল না। 15 জনের স্কোয়াডে রিঙ্কুকে আমরা কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারিনি। ভারতীয় দলের সিলেক্টররা এমন কথা বলেছেন রিঙ্কু সিংকে নিয়ে। এবার তাদের এই বক্তব্যটা কতটা সঠিক, এবং রিঙ্কু সিংকে সত্যিই কি অ্যাডজাস্ট করা যেত না টিম ইন্ডিয়াতে? আমরা যদি প্লেইং 11টা দেখি ভারতীয় দলের, এখানে রোহিত শর্মা, যশস্বী এবং তার সাথে বিরাট কোহলি আমাদের টপ 3 যদি আমরা ধরে নিই, এবং 4th ব্যাটসম্যান হিসেবে এখানে সূর্য কুমার যাদব। এই 4জন হচ্ছে ভারতের টপ অর্ডার। এবং বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলা হয়, বুমরার সাথে এখানে সিরাজ এবং আর্শদীপ, অর্থাৎ 3টে পেসার হোপফুলি ভারত নিয়ে যাবে জেনারেলি সব ম্যাচগুলোতে। পিচ যদি খুব স্লো হয় সেক্ষেত্রে এক্সট্রা স্পিনার আমরা দেখতে পারবো, আদারওয়াইজ এই 3জন পেসারই কিন্তু ভারতীয় দলে থাকবে। এর সাথে স্পিন ডিপার্টমেন্টে কুলদীপ যাদব থাকছেন, অবশ্যই তিনি আই থিঙ্ক প্লেইং 11-এ থাকবেন, এবং তার পাশাপাশি এখানে রবীন্দ্র জাদেজা থাকছেন। অর্থাৎ ভারতের কাছে এই যে 5জন বোলার রয়েছে, এর সাথে যে কোনো বোলারের যদি যে কোনো দিনে খারাপ যায় বা তার যদি কোনো রকমের ইনজুরি হয়ে যায়, সেই দিনে ভারতীয় দলের বোলিং করার জন্য উপরের কোনো ব্যাটসম্যানরা 1-2 ওভার বল করতে পারবেন না। অর্থাৎ সেই জায়গাতে ভারতের একটা এক্সট্রা বোলার লাগে, এবং 5জনের জায়গায় যখন 6জন বোলার ভারতীয় দলের সাথে যুক্ত হয়, তখন কিন্তু দলের ব্যালেন্সটা একটু ভালো হয়। এবং এক্স্যাক্ট এই কারণের জন্যই এখানে দলে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এবার হার্দিক পান্ডিয়ার বর্তমানে আইপিএল ফর্ম খুব খারাপ, তার ব্যাটিং এবং বোলিং কোনো কিছুই চলছে না, সেটা একটা বিষয়। কিন্তু তার সত্ত্বেও তাকে দলে নেওয়া হয়েছে এবং রিঙ্কু সিংয়ের উপরে প্রেফারেন্স দেওয়া হয়েছে, যেটা স্পষ্টতই বলে দেয় যে ভারতীয় দল যে প্লেইং 11টা এখানে চুজ করছে, সেই প্লেইং 11-এ টিম ইন্ডিয়া কোনো রকমের ফিনিশার রাখতে চায় না। তারা দুটো অলরাউন্ডার এখানে খেলাচ্ছে, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা, এবং তারা এক্সপেক্ট করছে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া এখানে ফিনিশিং দেবে। যেখানে আমরা অজস্র ম্যাচে দেখেছি রবীন্দ্র জাদেজা টি-20 ক্রিকেটে ফিনিশিং দেওয়ার মতো ক্রিকেটার নন, তার উপরে বর্তমানে রবীন্দ্র জাদেজার ব্যাটিং ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। অ্যাজ এ বোলার হিসেবে রবীন্দ্র জাদেজা যথেষ্ট ভালো বোলিং করেছেন আইপিএলে, কিন্তু ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং একদমই চলছে না। টিম ইন্ডিয়া এক্সপেক্ট করছে রবীন্দ্র জাদেজার তরফ থেকে ব্যাটিংয়ে সেই ফিনিশিংটা দেওয়া যেটা রিঙ্কু মেবি করে দেখাতে পারতো। হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ধরা হয়েছে যে ম্যাচ ফিনিশ দেবে, যে হার্দিক পান্ডিয়ার এই মুহূর্তে একদমই ব্যাট চলছে না। অর্থাৎ হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার উপর দায়িত্ব চলে যাচ্ছে, যেটা রিঙ্কু সিংয়ের উপর ছিল। এবার এই ডিসিশনটা আপনাদের ভাবার যে রিঙ্কু সিং যে ফিনিশিংটা দিয়ে আসছে প্রত্যেকটা ম্যাচে, যেভাবে সে হাই স্ট্রাইক রেট এবং রেঞ্জ হিটিং করছে শেষের দিকে, সেটা কি রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার পক্ষে দেওয়া সম্ভব? এই ডিসিশনটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, যে এটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবার শিবম দুবের কথা যদি বলা হয়, শিবম দুবে তার পারফরমেন্স দিয়ে নিজের জায়গা করে নিয়েছে। অনেকেই বলছেন শিবম দুবে নাকি রিঙ্কু সিং এর জায়গায় এসছে, কিন্তু এরকমটা ব্যাপারটা নয়। শিবম দুবে নিজের পারফরমেন্স দিয়ে ভারতীয় দলের জায়গা করে নিয়েছে, এবং এক্ষেত্রে শিবম দুবে কোথাও না কোথাও হার্দিক পান্ডিয়ার সাথে অ্যাজ এন ব্যাকআপ অপশন হিসেবে থাকবে। হার্দিক এবং দুবেকে একসাথে টিম ইন্ডিয়ায় দেখার চান্স কিন্তু খুবই কম, এবং মোস্ট অফ দি ম্যাচেস আমি যেটুকু এক্সপেক্ট করছি মেবি হার্দিককেই প্রেফারেন্স দেওয়া হবে, বিকজ তিনি এখানে ভাইস ক্যাপ্টেনও রয়েছেন, এবং হার্দিক যদি টিমে থাকেন সেখানে শিবম দুবের জায়গা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। কারণ সেখানে আবার যদি শিবম দুবেকে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে মেবি জাদেজাকে এখানে সরাতে হবে, অথবা একটা বোলারকে কম নিয়ে যেতে হবে। সব দিক দিয়েই ব্যালেন্সের প্রবলেম হয়ে যাবে তখন। তো ওভারঅল দ্য থিং ইজ, টিম ইন্ডিয়া ডিসাইড করেছে যে তাদের ফিনিশার লাগবে না, এবং সেখানেই রিঙ্কু সিংকে বাদ দিয়ে তারা হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাচ্ছে, কারণ তাদের মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা
ম্যাচ ফিনিশ করার জন্য যথেষ্ট। অর্থাৎ ভারতীয় দলে জায়গা পাওয়া ডেফিনেটলি যে প্লেয়ারটা ডিজার্ভ করতো, এবং শুধু জায়গা পাওয়া নয়, প্লেইং 11-এ যে প্লেয়ারটা ডিজার্ভ করতো সেই রিঙ্কু সিংকে আপাতত টিমের বাইরে রাখা হয়েছে দলের ব্যালেন্সটাকে এমনভাবে রাখার জন্য, যেখানে অ্যাজ আ এক্সট্রা বোলার হিসেবে এখানে হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়া যাতে পেতে পারে, যাতে 6 জন বোলিং অপশন হলে বোলিংয়ের দিক দিয়ে বেশ কিছুটা কনফিডেন্স এখানে টিম ইন্ডিয়া দেখাতে পারে। এবার এই সিদ্ধান্তটাকে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, আবার অন্যদিকে 6টা বোলার অপশন থাকলে একটা পজিটিভ ব্যাপার বোলিংয়ের হাতেও থেকে যাচ্ছে, এই ব্যাপারটাও রয়েছে। ভারতীয় দল যে টিমটা এখানে সিলেক্ট করছে, এখানে সব থেকে ইম্পর্টেন্টলি কিসের উপর বেস করে এই টিমটা সিলেক্ট করা হয়েছে। আমি যদি বলি আইপিএল পারফরমেন্সের উপর বেস করে এই টিমটা সিলেক্ট করা হয়েছে, কাকে আইপিএলের উপর বেস করে সিলেক্ট করা হয়েছে? ঋষভ পান্ত। কারণ ঋষভ পান্ত গত 1-1.5 বছর কোনো ক্রিকেট খেলেননি, তিনি প্রথমবার এসেই আইপিএল খেলছেন, সেখান থেকে তিনি সিলেক্ট হয়ে যাচ্ছেন। তাহলে আমাকে মানতেই হবে টি20 ওয়ার্ল্ড কাপের এই দলটা ভারত সিলেক্ট করেছে আইপিএল পারফরমেন্সের উপর। আবার আইপিএল পারফরমেন্সের উপরেই যদি কথা হয়, হার্দিক পান্ডিয়ার আইপিএল পারফরমেন্স কোথায়? হার্দিক পান্ডিয়াকে কি দেখে সিলেক্ট করা হয়েছে? এখানেও কিন্তু প্রশ্ন ওঠে। রিঙ্কু সিংকে আমি মেনে নিলাম, ধরুন কেকেআরে তিনি চান্স পাননি, কেকেআরের টপ অর্ডার খুব হেভি, তিনি ব্যাটিং করার অপরচুনিটি পাননি, তাই তাকে দলের বাইরে রাখা হয়েছে। মোহাম্মদ সিরাজের আইপিএল পারফরমেন্স কোথায়? মোহাম্মদ সিরাজের বা আর্শদীপ সিংয়ের তরফ থেকেও আইপিএলে বিশাল কিছু পারফরমেন্স আসেনি, তারা লাগাতার প্রতি ম্যাচে রান দিয়েছেন, তাহলে আইপিএল থেকে টিম সিলেকশন হয়নি, এটাই মেনে নিতে হচ্ছে। তাহলে ঋষভ পান্ত আইপিএল থেকে কীভাবে সিলেক্ট হয়ে গেলেন? অ্যাট দ্য সেম টাইম শুভমান গিলের আইপিএল ফর্ম খুবই খারাপ, তার উপর বেস করেই মেবি তাকে ছেটে ফেলা হয়েছে। সো ওভারঅল টিম ইন্ডিয়া যেখানে কিসের উপর বেস করে টিমটাকে সিলেক্ট করেছে, এটা ভাবা অত্যন্ত কঠিন একটা কাজ। শিবম দুবে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করছেন, তিনি টিম ইন্ডিয়াতে সিলেক্ট হয়ে গেছেন। আবার আইপিএলে খারাপ পারফরমেন্স করা হার্দিক পান্ডিয়া, তিনিও সিলেক্ট হয়ে গেছেন। সো ওভারঅল টিম ইন্ডিয়া এখানে কিসের উপর বেস করে যে সিলেকশনটা করেছে, এটা বুঝে ওঠা একটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। সো এবার অনেকে কেএল রাহুলের কথা বলছেন যে কেএল রাহুলকে টিম ইন্ডিয়া সিলেক্ট করা হলো না। এবার কেএল রাহুলের ফ্যান্সরা এটা নিয়ে প্রশ্নটা তুলেছেন, কিন্তু আপনি যদি ওভারঅল কেএল রাহুলের পুরো ইনিংসগুলো দেখেন আইপিএলে, সেক্ষেত্রে মোস্ট অফ দি ম্যাচেস কিন্তু রাহুলের যে স্ট্রাইক রেট সেটা বেশ খানিকটা নিচের দিকে থেকেছে। রাহুল কিন্তু বারবার অ্যাক্সেলারেট করতে ব্যর্থ হচ্ছেন, এবং অ্যাক্সেলারেট করতে গেলেই তিনি উইকেট দিয়ে আসছেন। কোথাও না কোথাও এই বিষয়টাকে নোটিস করেছে সিলেক্টররা, এবং কেএল রাহুলকে সিলেক্ট করেনি। এবার কেএল রাহুলের জায়গায় এখানে সিলেকশন করা হয়েছে ঋষভ পান্তের। ঋষভ পান্ত আইপিএল এই মুহূর্তে ভালো রকম ফর্মে রয়েছেন, কিন্তু ইন্ডিয়ান টিমের হয়ে বরাবরই ব্যর্থতা আমরা দেখতে পেয়েছি ঋষভের ব্যাট থেকে। বারংবার তিনি ইন্ডিয়ান টিমের হয়ে অ্যাক্সেলারেট করতে ব্যর্থ হয়েছেন। যে জায়গায় 5-6 নম্বর, যে জায়গায় একজন উইকেট কিপার এসে একটা 20 বলে 40-45 রানের ইনিংস খেলে দিতে পারবেন, সেই জায়গাতে এখানে ঋষভ পান্তকে নেওয়া হয়েছে। এবার ইন্টারন্যাশনাল টি20তে ঋষভের এই ধরনের ইনিংস আমরা খুব কমই দেখেছি, যেখানে তিনি 5-6 নম্বরে এসে একটা ভালো ইনিংস খেলে দিচ্ছেন। বারংবার অপোজিশনের ডেথ বোলিংয়ের সামনে ঋষভকে ব্যর্থ হতে দেখা গেছে। সেই জায়গায় ঋষভ পান্তকে এখানে যোগদান করানো হয়েছে, কেএল রাহুলকে বাইরে রাখা হয়েছে। কেএল রাহুল ডেফিনেটলি ওপেনিং থেকে নাম্বার 5 যে কোনো পজিশনে খেলতে পারতেন, কিন্তু রাহুলকে স্টিল এখানে সাইড লাইন করা হয়েছে, ঋষভ পান্তকে এখানে যুক্ত করা হয়েছে। আমার পার্সোনাল চয়েসের কথা যদি বলেন, আমি ডেফিনেটলি এখানে এমন একটা প্লেয়ারকে রাখতে চাইবো যে 20 বলে 50 এখানে করার মতো ক্ষমতা রাখে, এবং সেই ধরনের প্লেয়ার একমাত্র টিম ইন্ডিয়াতে এখানে ফিট হওয়ার মতো। উইকেট কিপার যদি আমি বলি, সেটা অবভিয়াসলি ঈশান কিষান। অনেকেই এখানে রিয়ান পারাগের কথা বলতে পারেন, কিন্তু দেখুন রিয়ান পারাগ এখনো পর্যন্ত ভারতীয় দলের হয়ে পারফর্ম করেননি, এবং একজন নতুন প্লেয়ারকে সোজা নিয়ে গিয়ে ওয়ার্ল্ড কাপে খেলাবে এরকম ইনসিডেন্ট কিন্তু খুব কমই আছে। সো ওভারঅল এখানে রিয়ান পারাগের সিলেকশন হওয়ার কথা ছিল না, এখানে একমাত্র ঈশান কিষানই ছিলেন যিনি এই জায়গাটায় ফিট ইন করতে পারতেন। কারণ ঈশান কিষান তার সম্পর্কে একটা কথা খুব ফেমাস, যে তিনি যদি চলেন তিনি অসাধারণ খেলে দিতে পারেন, না চললে শূন্যতেই তিনি আউটে ফিরে আসবেন, যেমনটা আমরা দেখেছি যেভাবে তিনি বাংলাদেশের এগেনস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তো ঈশান কিষান বরাবরই আনফর্চুনেট থেকেছে, এবং আমার যেটা পার্সোনালি মনে হয় যে এরকম একটা টি20 ওয়ার্ল্ড কাপে আপনার দরকার এমন প্লেয়ার যারা ইম্প্যাক্ট ফেলতে পারবে। 10 বলে 15 রানের ইনিংস কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে না, যেটা 10 বলে 30 রানের ইনিংস ইম্প্যাক্ট ফেলবে। সো ওভারঅল ইম্প্যাক্ট প্লেয়ারের একটা অভাব আমি দেখতে পাচ্ছি এই টিম ইন্ডিয়াতে। একদম গতানুগতিক টিম এখানে হয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ারের বড় অভাব। অবশ্যই এখানে ঋষভ পান্ত যে পারফরমেন্সটা আইপিএলে করেছে, সেটাকেও আপনি কিন্তু নজরান্দাজ করতে পারেন না। সে ভালো পারফর্ম করে নিজের জায়গা কামিয়েছে। স্যামসনও কিন্তু এখানে নিজের জায়গাটা তৈরি করেছে। তবে কেএল রাহুলের বাদ যাওয়াটা নিয়ে খুব একটা শকিং কিছু নেই, কারণ তার বরাবরের একটা স্ট্রাইক রেট নিয়ে প্রবলেম চলছে। ভারতীয় দলের আরও একটা সবথেকে যেটা বড় প্রবলেম এখানে দেখা গেছে, সেটা হচ্ছে ডেথ বোলিং। ডেথ বোলিং নিয়ে বারংবার এখানে প্রশ্ন যেটা উঠছে, অনেকেই প্রশ্ন তুলছেন যে মোহাম্মদ সিরাজ কিভাবে এই দলে জায়গা পাচ্ছেন, যেখানে সিরাজের
আন্তর্জাতিক টি-20তে পারফরমেন্স কিন্তু সেরকম নেই, অনেকেই প্রশ্নটা তুলছেন। আবার অনেকে আর্শদীপকে নিয়েও প্রশ্নটা তুলছেন। হাউএভার ডেথ বোলিং নিয়ে আমাদের কনসার্ন থেকেই যাচ্ছে। সিরাজ এবং আর্শদীপ ডেথ বোলিংয়ে যে প্রপারলি এখানে হ্যান্ডেল করতে পারবেন না, কাইন্ড অফ আমরা এটা এক্সপেক্ট করতে পারি, কারণ ডেথ বোলিংয়ে স্পেশালিস্ট ডেথ বোলার লাগবে, যেটা ভারতের কাছে অপশন ছিল এখানে নটরাজনকে সিলেক্ট করার। নটরাজন ফুলি ফিট এবং ভালো পারফর্ম করছেন, স্টিল নটরাজনকে এখানে দলে যোগদান করানো হয়নি। নাও নটরাজন যে ধরনের বোলিং করে থাকেন, তিনি এই সিজনে এখনো পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে তিনি ডেথ ওভারে বোলিং করছেন 2 ওভার করে, এবং 4 ওভারে তার মোট যে রান সেটা যাচ্ছে 40 থেকে 45। অর্থাৎ যে লাস্ট 2 ওভারে আইপিএলে কোথাও না কোথাও 20 রান করে নিয়ে নিচ্ছে ব্যাটসম্যানরা, কোনো কোনো ওভারে আবার 30 রান পর্যন্ত এসে যাচ্ছে, সেখানে নটরাজন লাস্ট 2 ওভার ডেথ বোলিং করছেন। ওভারঅল 4 ওভারে তিনি 40-45 রান দিচ্ছেন। আমি এটাকে একটা ভালো বোলিং হিসেবেই আঁকবো। তো সেই জায়গায় নটরাজনকে অ্যাজ আ ডেথ বোলার এখানে টিম ইন্ডিয়া অবশ্যই সিলেক্ট করতে পারতো, যেটা একদমই করা হয়নি। সো আমার মনে হয় এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত যে প্লেয়ারগুলোকে নিয়ে যেতে পারতো, তার মধ্যে অবশ্যই রিঙ্কু সিং নাম্বার 1, সাথে ঈশান কিষান এবং নটরাজন, এই 3 জন প্লেয়ারকে ডেফিনেটলি এখানে নিয়ে যেতে পারতো। এবার বাকি যে প্লেয়ার বাদ রইল, আই থিঙ্ক ঋতুরাজ গায়কোয়াড়, যে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে এবং আই থিঙ্ক এই মুহূর্তে যে টপ রান গেটার তার টপ 5-এও কিন্তু ঋতুরাজ রয়েছে। কিন্তু ঋতুরাজ বেসিক্যালি টিম ইন্ডিয়ার যে অ্যাসপেক্ট যে তার মধ্যে কখনোই ছিল না টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন তার পিছনে কোনো ইনভেস্ট এখানে করা হয়নি। কিন্তু এখন অ্যাজ আ ফ্যান হিসেবে আমাদেরকে সাপোর্ট করতে হবে যে দলটা যাচ্ছে তাকেই, এবং আমরা এক্সপেক্ট করব যাতে এই দলটা ভারতের জন্য ভালো পারফর্ম করতে পারে। তবে আমার এখনও পার্সোনালি মনে হয় যে জায়গাটা ভারত ইমপ্রুভ করতে পারতো সেটা হচ্ছে 1 নম্বর ডেথ বোলিং, 2 নম্বর হচ্ছে ফিনিশিংয়ের জায়গায় আমার একটা ব্যাটসম্যানের অবশ্যই এখানে দরকার হতো, কারণ আমি 5টা স্পেশালিস্ট বোলার নিয়েই যাচ্ছি। আরও একটা আমার এক্সট্রা বোলার অ্যাজ এন হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারকে নিয়ে যাওয়ার দরকার ছিল না, এখানে আমি রিঙ্কু সিংকে ট্রাই করতেই পারতাম। সো রিঙ্কু সিংয়ের জায়গায় আমি শিবম দুবেকেও 2-1টা ম্যাচে চেঞ্জ করে খেলাতে পারতাম। ওভারঅল ডেথ বোলিং এবং ফিনিশিং এবং উইকেট কিপারকে অ্যাজ আ হিটার ব্যাটসম্যান হওয়াটার একটা আমি এখানে ল্যাক দেখতে পাচ্ছি। ঋষভ পান্ত কোনোদিনই 10 বলে 20, 25, 30 রান করার মতো ব্যাটসম্যান নন টি-20 ক্রিকেটে ইন্টারন্যাশনালি। ঋষভ পান্ত আইপিএলে ভালো পারফর্ম করেছেন, বারংবার করে আসছেন, কিন্তু ইন্টারন্যাশনাল টি-20তে তিনি ব্যর্থ। এবার কিভাবে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্সগুলো আসবে এটাই দেখার, কারণ ওয়ার্ল্ড কাপে এতটা ফ্ল্যাট পিচ হবে না, এত ভালো ব্যাটিং কন্ডিশন ওয়ার্ল্ড কাপে কিন্তু হবে না। সো টিম ইন্ডিয়া এখানে আমার মনে হয় রিঙ্কু সিং একটা মাস্ট হ্যাভ প্লেয়ার, যাকে টিম ইন্ডিয়ার ডেফিনেটলি এখানে এই টিমে রাখা উচিত ছিল। এবং ওভারঅল সমস্ত প্লেয়ারের কথা বললে একমাত্র রিঙ্কু সিং, যাকে 100% এই টিমে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাজ আ ফিনিশার হিসেবে, কারণ এই মুহূর্তে ভারতীয় দলে কোনো ফিনিশার নেই, জাদেজা হার্দিকরা ম্যাচ ফিনিশ করতে পারবে না। সো ওভারঅল এখানে রিঙ্কু সিংকে ডেফিনেটলি 100% দরকার।